গত 4 জুন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে তার যে বক্তব্য, সেটির মধ্য দিয়ে আমরা একটা ইতিবাচক দিক খুঁজে পেতে পারি। তিনি সেই বক্তব্যের একটা পর্যায়ে বলছিলেন যে বাংলাদেশের সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যদি সত্যি সত্যি আওয়ামী লীগের উদ্দেশ্যে তার এই মন্তব্য হয়ে থাকে, সেটি অবশ্যই ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2 বছর পর এসে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে এখন স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিডিও বার্তায় যা বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা তারা অনলাইনে কিংবা ভিডিওর মাধ্যমে যে ধরনের কথা বলছেন, তাতে স্পষ্টত এটি বোঝা যাচ্ছে যে দেশের রাজনীতি সহসাই অবশ্যই চরম এক সহিংসতার দিকে যেতে চলেছে। এবং এগুলো যে অনিবার্য পরিণতি, সেগুলো আমরা আগে থেকেই আঁচ করতে পারছিলাম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিডিও বার্তায় কী বলেছেন একটু আপনাদেরকে শোনায়, হয়তো এরই মধ্যে অনেকেই জেনেছেন, তারপরে একটু বলি আলোচনার সুবিধার্থে। তিনি বলছেন, যে হাত ছাত্রলীগের নেতা কর্মীদের দিকে ধেয়ে আসছে, সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি, রাজনৈতিক সমীকরণ বদলে দেব। প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটি আমরা করব। আমরা বারবার বলছি, রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেভাবে করুন। আজকে দেখছি পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, যারা আক্রমণ করছে তাদের যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে, সেটি আইনানুগভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। এবং তিনি ঘোষণা দিয়েছেন যে যদি সরকার সংশোধনের পথে না যায়, তাহলে এর মাসুল সরকারকেই দিতে হবে। এবং আমরা স্পষ্ট করে বলছি, এর শেষ না দেখে আমরা ছাড়ব না। এই হচ্ছে মোটামুটি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভিডিও বার্তার বক্তব্য। এই যে বক্তব্য, তার যে কথা, তার মধ্য দিয়ে স্পষ্ট একটি বার্তা আমরা পাচ্ছি যে আওয়ামী লীগ আর বসে থাকতে চাইছে না। তারা এখন সহিংসতার পথে যাবে যদি তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়। এবং সেটি হওয়ার কথা। যারা মনে করছেন যে সরকার কবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তারা সেই দিন পর্যন্ত সুবোধ শিষ্ট বালক বা মানুষের মতন অপেক্ষা করবে, ঠিক চরম ভুল। এই কথাটি আমরা শুরু থেকেই বলে আসছি। এবং দৃশ্যমান তাদের যে উপস্থিতি, আমরা দেখলাম যে রোববার কুমিল্লায় শত নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ মিছিল করেছে। সেখান থেকে 40 থেকে 45 জনকে আটক করা হয়েছে। এর আগে শনিবার কুমিল্লার একটি আসন থেকে নির্বাচিত সাবেক এমপি আকামা বাহাউদ্দিন ঘোষণা দিয়েছেন একটি অনলাইন বার্তায়, যে তার বক্তব্যটি ছিল এরকম: আজ 6 জুনের পরে যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলা হয়, তাহলে আমি কর্মীদের বলবো, শুধু মনে মনে তালিকা করে রাখুন, লিস্ট করে রাখুন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর প্রায় 2 বছর ধরে নির্যাতন, হত্যা চালানো হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের উদ্দেশ্যে কোনো ছাড় দেওয়া হবে না, 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। এবং তার এই বক্তব্যের পরপরই আমরা দেখলাম যে রোববার কুমিল্লায় বিশাল একটি মিছিল। শুক্রবার আমরা দেখলাম যে নোয়াখালীতে হাজার মানুষের মিছিল হয়েছে ছাত্রলীগের নেতৃত্বে। পুলিশ কোনো বাধা দেয়নি বা বাধা দেওয়ার সাহস পায়নি। কর্তব্যরত পুলিশ যারা ছিলেন তারা সেখান থেকে সরে গিয়েছিলেন, যদিও পরবর্তীতে 24 জনকে আটক করা হয় ওই মিছিল করার কারণে। যদি পুলিশ বাধা দিত কী হতো? নিশ্চয়ই রক্তপাত ঘটত, হয়তো তুমুল সংঘর্ষের সৃষ্টি হতো।
সেই সংঘর্ষটিও আমরা খানিকটা দেখেছি যে শনিবার নোয়াখালীতে ছাত্র দল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 6 জন। এই যে আলামতগুলো দেখা যাচ্ছে, এই আলামতগুলো স্পষ্টতই আমাদের রাজনীতির জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সরকারের জন্য কারোর জন্যই ভালো নয়, কারোর জন্যই ভালো নয়। এটিও আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে মানে রাজনীতি কোনো সহনশীলতার দিকে যাচ্ছে না বা যাবে না। এর মধ্যে আমরা দেখলাম যে গত 4 জুন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে তার যে বক্তব্য, সেটির মধ্য দিয়ে আমরা একটা ইতিবাচক দিক খুঁজে পেতে পারি। তিনি সেই বক্তব্যের একটা পর্যায়ে বলছিলেন যে বাংলাদেশের সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যদি সত্যি সত্যি আওয়ামী লীগের উদ্দেশ্যে তার এই মন্তব্য হয়ে থাকে, সেটি অবশ্যই ভালো। এবং একথা আমরা জানি যে নানানভাবে আন্তর্জাতিকভাবে সরকারের উপরে একটি চাপ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং কখনো কখনো শোনা যায় যে 6 মাস 1 বছরের মধ্যে এটি নর্মাল হবে। কখনো কখনো শোনা যায় যে যেই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, সেটি আইনে পরিণত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে বলটি আদালতের কোর্টেই চলে যায়। সেখানে কেউ রিট করবে আওয়ামী লীগের হয়ে, আদালত হয়তো বলবে যে না, যে আইনে এটি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, সেটি বৈধ নয়, আওয়ামী লীগ বৈধ হয়ে আবার ফিরে আসবে। কিন্তু সেখানে আবার বিপদও রয়েছে। আওয়ামী লীগ হয়তো ভাবছে যে যদি আদালতে এই ধরনের রিট কেউ করে, যদি আদালত সেই খারিজ করে দেয়, তাহলে তো মানে আম ছালা দুটিই গেল, তখন আর ফিরে আসার পথ খুব সহজে পাওয়া যাবে না। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তাদের নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সেই সঙ্গে আরেকটি সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব, অর্থাৎ যে সংশোধনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে বা শাস্তি দিতে পারবে। বিষয় হচ্ছে যে তখন থেকেই এই আলোচনাটি উঠেছিল যে কবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় ঘোষিত হবে, আওয়ামী লীগের শাস্তি হবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্ন হবে। 8 বছর, 10 বছর, 15 বছর যদি লাগে, সে পর্যন্ত কি আওয়ামী লীগ বসে থাকবে? আওয়ামী লীগকে সে পর্যন্ত ঠেকিয়ে রাখা যাবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই সেই পর্যন্ত আওয়ামী লীগ বসে থাকবে না, বসে থাকার কথা নয়। বারবার আমরা একথাও বলে আসছি, যারা অপরাধী, 24শে আন্দোলনে যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ড থেকে শুরু করে সহিংসতা, যদি কেউ জড়িত থাকে অবশ্যই তার বিচার হোক, শেখ হাসিনা থেকে শুরু করে যে কেউ। কিন্তু রাজনৈতিক কার্যক্রম কেন নিষিদ্ধ রাখতে হবে? এই যে পুলিশ হত্যা হলো, শিশু হত্যা, ছাত্র হত্যা হলো, তাদের সঙ্গে কারা কারা জড়িত? শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের তৎকালীন যে সরকার, সেই সরকারের পুলিশ বাহিনী জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত? বিশেষ একটি গোষ্ঠীকে যখন দায়মুক্তি দেওয়া হলো, তখন তো বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত ছিল। এবং আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন, তারা তো প্রকাশ্যে এই কথা স্বীকার করেছেন যে তারা যদি সহিংসতা না করতো, তাহলে সরকারের পতন হতো না খুব সহজে। এবং এর মধ্যে দিয়ে আরও একটি বিষয় যে স্পষ্ট হয়ে ওঠে যে সেই আন্দোলনটি কোনো ধরনের অধিকার আদায়ের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল না, বৈষম্য বিরোধী কোনো আন্দোলন ছিল না। সেটি স্রেফ ছিল সরকার বিরোধী আন্দোলন, স্টেটের পরিকল্পনায়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায়। এটা স্পষ্ট, এখানে কোনো লুকোচুরি কিছু নেই। অনেকে এর বিরোধিতা করতে পারেন, কিন্তু নিশ্চয়ই একাংশ মনে করি আমরা যে
এটি স্রেফ সরকার পতনের আন্দোলন ছিল, যদিও সেই আন্দোলনে অসংখ্য মানুষ রাজপথে নেমেছিলেন। কেন নেমেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে, যে তখন বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বুলি আউড়িয়ে সাধারণ মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল, প্রতারণা করা হয়েছিল। তারপর দেখলাম যে সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা কীভাবে পুরো দেশকে উল্টে পাল্টে দিয়ে 47-এ ফিরিয়ে নিতে চেয়েছে, পাকিস্তানি ভাবাদর্শ এই রাষ্ট্রকে গড়তে চেয়েছে এবং মুক্তিযুদ্ধকে 71-কে অস্বীকার করা হয়েছে, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হয়েছে। আমরা তো দেখেছি এবং সেই জায়গা থেকেই অবশ্যই কোটি কোটি মানুষের মধ্যে এক ধরনের আত্মোপলব্ধি এসেছে। যারা সমর্থন দিয়েছিলেন সেই আন্দোলনকে, সেটি অবশ্যই তারা প্রতারণার শিকার হয়েছে সেটিতে। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ বিএনপির মতো দলের শেকড় যেখানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গ্রথিত, সেখানে আওয়ামী লীগ বিএনপির মতো দলকে নিষিদ্ধ করে কোনোভাবেই অবদমিত করে রাখা সম্ভব নয়। এবং তাতে কি হয় সে কথা আমরা বরাবরই বলে আসছি। দেখা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের আচরণের ফলে সংশ্লিষ্ট দলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সমাজ রাষ্ট্র সহিংস হয়ে উঠতে বাধ্য হয় এবং তার পরবর্তীতে কি হয়, জঙ্গিবাদের চরমপন্থার সৃষ্টি হয়। এই জায়গার সূত্র ধরে আরও একটি কথা মনে করিয়ে দিই, যেটি আমি সবসময় বলি। আওয়ামী লীগের সময়ও যেমন বিএনপি সহ অন্যান্য বিরোধী দলকে রাজপথে নামতে দেওয়া হয়নি, কোনো ধরনের মিছিল মিটিংয়ে আয়োজন করলে তার উপরে সরকারি দলের ক্যাডার বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লেলিয়ে দেওয়া, এক ধরনের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, যার মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের মতন একটি জঙ্গিবাদী সরকার আমাদের সামনে এসেছিল। সাম্প্রদায়িকতার চরমভাবে উত্থান আমরা দেখেছি। ঠিক একইভাবে এই সরকারের সময়ও আওয়ামী লীগ সহ আওয়ামী মনোভাবাপন্ন যে দলগুলো, তাদেরকে যেভাবে অবদমিত করে রাখা হচ্ছে, তাতে আরও একটি ডক্টর ইউনূসের মতন জঙ্গি শাসন আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এটিই প্রকৃতির নিয়ম, এটি রাষ্ট্রবিজ্ঞানের সূত্র। এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিলেন, তার সাথে আরও একটি কথা মনে করে দিতে চাই। তারা যদি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করে রাখে, এটি যেন কথার কথা না হয়, মানে কথার জন্য শুধু না হয়। তাদেরকে মনে রাখতে হবে ছাত্রলীগ নিয়েও কম অভিযোগ ছিল না, অবশ্যই তাদের সেই উপলব্ধিগুলো এসেছে, সেটিও তাদের মনে রাখতে হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।